অন্তর্বর্তী সরকারের কিন্তু এই প্রথম দিকে এটাকে হালকাভাবে নিয়েছিল। এই এক মাস ধরে যে অস্থিরতা, এটা কিন্তু এখন একটা চরম আকার ধারণ করছে এবং এটা কিন্তু সরকারের এই দুর্বলতার জায়গাটা আমি প্রথম বলতে চাই। তারা কিন্তু আমি বলবো যে তড়িৎ ডিসিশন নিতে তারা কিন্তু নিতে পারছে না, যেহেতু তাদের কোনো পলিটিক্যাল ভিশন নেই। তাদেরকে মানে একটা তড়িৎ ডিসিশনে আসা উচিত। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছাড়া আমরা এগোতে পারবো না। এইটা যেমন আমাদের বেলায় প্রযোজ্য, তাদের বেলায় প্রযোজ্য। সংস্কারটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সুতরাং এদেরকে মৌলিক কাজ করে আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এটা আমরা মনে করি। রাজনীতিবিদের পাশাপাশি আপনি একজন শিল্প উদ্যোক্তাও, তৈরি পোশাক শিল্পের অন্যতম উদ্যোক্তাও। আপনার কাছে জানতে চাওয়া যে এই অস্থিরতা কি আসলে উদ্দেশ্যমূলক? বলা হচ্ছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রের পেছনে কাজ করছে। বাংলাদেশের সবচেয়ে রপ্তানির আয়ের বড় খাত, সেটিকেই টার্গেট করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, প্রিয় দুইজন সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন যে সবচেয়ে বড় খাত তো বটেই, এবং এখানে ৮০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, যেখানে আমাদের প্রায় 80% রপ্তানি আয় কিন্তু এটা থেকেই। সুতরাং এই খাতের যে অস্থিরতা এক মাস ধরে এটা হচ্ছে এই গার্মেন্ট শিল্প কারখানায়, আমি একজন ক্ষুদে উদ্যোক্তা হিসাবে কিংবা বিজেপির সাবেক পরিচালক হিসাবে কিংবা বিসিসিআর একজন আমি জেনারেল বডির সদস্য, একসাথে আমরা থাকি, আমাদের বিশ্লেষণটা খুব স্পষ্ট। দেখেন, এখানে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি আছে যেটা মেনে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপর যেমন ধরেন, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে যারা চায় না যে আমাদের গার্মেন্ট শিল্পে আমরা এটাকে আমাদের বিকাশের ধারাটা অব্যাহতভাবে থাকুক। সুন্দরভাবে আমাদের বকুল ভাই বলে গেছেন, আমি তার সুরে সুর মিলিয়ে বলতে চাই যে প্রথম কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কিন্তু এই প্রথম দিকে এটাকে হালকাভাবে নিয়েছিল। এই এক মাস ধরে যে অস্থিরতা, এটা কিন্তু এখন একটা চরম আকার ধারণ করছে এবং এটা কিন্তু সরকারের এই দুর্বলতার জায়গাটা আমি প্রথম বলতে চাই। তারা কিন্তু আমি বলবো যে তড়িৎ ডিসিশন নিতে তারা কিন্তু নিতে পারছে না, যেহেতু তাদের কোনো পলিটিক্যাল ভিশন নেই। তাদেরকে মানে একটা তড়িৎ ডিসিশনে আসা উচিত এবং আইন শৃঙ্খলা এবং সংস্কারে কিন্তু গতি আসবে এই জায়গাটায় যদি তড়িৎ ডিসিশনগুলি নেওয়া হয়। এখন যে কথাটা শফিক ভাই বললেন, আমাদের বকুল ভাই বললেন, এটা সত্যি কথা যে এটি বিপ্লবাত্মক একটা গণ অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, যে তরুণরা যে কাজটি দেখিয়েছে, এর পিছনে বিরোধী রাজনৈতিক দল বিএনপি সহ যারা এতদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটা তো করেছে, কিন্তু তাদের ধারাবাহিকতায় গোলটা করছে কিন্তু ছাত্ররা, এবং এই নেতৃত্ব কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব হয় নাই। সুতরাং যেহেতু রাজনৈতিক নেতৃত্ব না হলেও এককভাবে আমরা যেমন তাদেরকে গোলের জন্য কৃতিত্ব দিতে পারি, কিন্তু বড়টা পাস যে করে দিচ্ছে, অর্থাৎ বিরোধী দলীয় রাজনীতি, যারা সত্যিকারের বিরোধী দলীয় রাজনীতি করেছে, তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। আজকে বিএনপি সহ যারা রাজপথে আন্দোলন করেছে, এটা তো সত্যি কথা। আমাদেরকে তো আমাদের মধ্যে যেমন ধরেন আজকে জাতীয় পার্টি, আমাদের অবস্থানটা, আমরা যদিও এই সংসদে ছিলাম নির্বাচনপন্থী দল হিসাবে, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান হিসাবে, আপনারা জানেন, এই আন্দোলনকে আমরা 18 জুলাই, এবং এগুলি টিভিতে রেকর্ড আছে যারা দেখেছেন, এবং 3রা অগাস্ট আমরা কিন্তু সমর্থনই দেয়নি, আমরা সরকারের পদত্যাগকে চেয়েছি, এটা প্রমাণ আছে। যদিও জিএম কাদের সাহেবের আমরা বিরোধী হলেও আজকে আপনারা আগে চেয়েছেন, আমরা আগে চেয়েছি, কিন্তু সে যদি বিরোধী হলে এই কথা বলতে হয়, সে যদি পদত্যাগটা যদি 2 দিন আগে করতো, তাও কিন্তু জনগণ তাদেরকে কিন্তু আজকে দোষর বলে তাদেরকে কিংবা আমাদেরকে এই কথাটা বলতে পারতো না যদি তারা করতো। তো যাই হোক, আমি যে কথায় আসতে চাই যে এই যে দেশি বিদেশি আজকে মানে এটা কি বলে অস্থিরতা কিংবা অস্থিরতা কি দিয়ে শুরু হলো? জাস্টিসদের সেই কি কু, জুডিশিয়াল কু, তারপর আনসারদের হিন্দু কার্ড, বর্ডারে অস্থিরতা, তারপরে এখন দেখছি গার্মেন্টসে অস্থিরতা, পাহাড়ে অস্থিরতা। এই অস্থিরতার পিছনে আমি মনে করি আমাদের বন্ধু রাষ্ট্রই বলবো,
কারণ চোখে চোখ রেখে আমরা এখন কথা বলতে চাই, আমরা আত্মমর্যাদার সাথে কথা বলতে চাই। আমাদের এই মুহূর্তে আমরা মনে করি তাতে ইন্ধন আছে, আমরা একটা সুসম্পর্ক চাই, একটা ভালো জায়গায় অবস্থান করতে চাই, কারণ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছাড়া আমরা এগোতে পারবো না। এইটা যেমন আমাদের বেলা প্রযোজ্য, তাদের বেলাও প্রযোজ্য। সুতরাং আজকে যথাযথ বলেছেন বকুল ভাই, এবং ষড়যন্ত্র বাইরে থেকে আছে, আর ভিতরে যারা আমরা বলতে ফ্যাসিবাদের দোসর যারা, তারা তো যারা ভিতরে আছে, যারা পালিয়ে গেছে তো গেছেই, যারা ভিতরে আছে তারা তো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী, তারা তো এগুলির ইন্ধন যোগাবে, এটাই স্বাভাবিক। তো লাস্ট বাট নট লিস্ট যে কথাটা বলতে চাই, 90-এর পরে কিন্তু আমরাও স্বৈরাচার ছিলাম। আপনার এখানে আপনি আওয়ামী লীগের যারা বন্ধু ছিল যে ভাই এরশাদ সাহেব স্বৈরাচার বলেন, তো আপনারা কোন আচার কতবার বলছে আপনি জানেন। তো এরশাদ সাহেবকে ছাড়িয়ে গেছে। তো সুতরাং এরশাদ সাহেব দেখেন যতই করেন, সে কিন্তু অনেক বিকেন্দ্রীকরণ সহ অনেক রিফর্ম করেছে। তার বৈধতার সংকট ছিল হয়তো দায়িত্ব গ্রহণ, ক্ষমতা গ্রহণ নিয়ে, কিন্তু উনি কিন্তু পাড়ায় যান নাই। উনি কিন্তু 90-এ ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, এবং জেলে থেকে নির্বাচন করে 5টি সিটে নির্বাচিত হয়েছেন। যাই হোক, আমি এই কথা প্রসঙ্গে বললাম। আমি শেষটা এইভাবে করতে চাই, প্রথম পর্বে এইভাবে, যে আজকে আমাদেরকে এই যে কথাগুলি আসে, এই অস্থিরতাকে মোকাবেলা করতে হবে। এই যে বিএনপি বড় দল, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ ব্যবসায়ী সম্প্রদায় সহ সকলকে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে, এবং একটা জায়গায় এই সরকারকে ফুল সাপোর্ট দিতে হবে যে আমরা আগামী নির্বাচন পর্যন্ত কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম অস্থিরতা, কোনো রকম অস্থিতিশীলতাকে, এই যে দুর্গাপুজো আসতেছে, এখানে কোনো রকম যাতে এটাকে কি বলেন ষড়যন্ত্রমূলকভাবে কোনো রকম যাতে কোনো রকম হটকারী কোনো কিছু না হয়, এইভাবে সজাগ থাকতে হবে। আমরা যদি এটা না থাকতে পারি, এই সরকারকে কোনো রকমই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে যেমনিভাবে চাপে রাখবো, কথা বলবো, শনিবার থেকে কথা হচ্ছে, বিএনপি সব রাজনৈতিক দল কথা বলবে, আমরা কথা বলবো, জামাত ইসলাম কথা বলবে, অন্যান্য দল কথা বলবে। কথা বলার মধ্য দিয়ে আমরা চাই যে একটি যৌক্তিক সময় বলতে আজকে এই কথা বলে শেষ করতে চাই যে তারও তো একটা লিমিট ছাড়া হইতে পারে না। এখানে একটা জরিপে যে সাউথ ইউনিভার্সিটির একটা জরিপ দেখা দিচ্ছে যে এত % লোক এদেরকে 2-3 বছর চায়, এত % লোকই যায়। কিন্তু দেখেন, এটা কিন্তু বিরাজনীতিকরণের একটি কথা। আমার কথা হলো কি, ডক্টর ইউনূসকে আগামীতে যেই সরকার করুক, বিএনপি করুক আর যে করুক, আমার মনে হয় রাষ্ট্রপতি উনি থাকবেন। সুতরাং সংস্কারটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং এদেরকে মৌলিক কাজ করে আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এটা আমরা মনে করি। সুতরাং এদেরকে নভেম্বর ডিসেম্বর আগামী বছর, এই নভেম্বর ডিসেম্বরে তো আছে 3 মাস। তো যাই হোক, এইটা হলে তাহলে একটা যৌক্তিক সময়। কিন্তু যারা 3 বছর বলতে পারেন, তারা চাইতেই পারে যে সংস্কার তো চলমান প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলো তো করবে, তো মৌলিক কাজগুলি তাদের করতে হবে।